আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনামিকা হাসান পুনম। লন্ডনে চিকিৎসা শেষে কাতার আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে কাল দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন লন্ডন প্রবাসী বিএনপির হাজারো নেতাকর্মী। রাতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, কোটি মানুষ অপেক্ষা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাবেন। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা ফুল প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আমাদের আজকে প্রস্তুতি ছিল। আমাদের নেত্রী সেই রিসপেক্ট রেখেই উনি সিদ্ধান্ত নিয়েছেন কাতার গভর্নমেন্টের পাঠানো যে এয়ারক্রাফট এটাই উনি বাংলাদেশে যাবেন ইনশাআল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বাংলাদেশের সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী এবং মুসলিম উম্মার কাছে দোয়া চেয়েছেন। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুরে ৮টি থানায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়। এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে এনসিপির নেতাকর্মীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে ফেরার পথে রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এই হামলার ঘটনায় উত্তাল সারা দেশ। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে রাতেই বিশেষ অভিযান চালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সদর, বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, পুবাইল, টঙ্গী সহ বিভিন্ন থানায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম রাজু। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের জিরো টলারেন্স রয়েছে এবং আমরা সকল টিম স্যারের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল সিনিয়র স্যাররা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সবাই একসাথে কাজ করছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা অলরাউন্ড মাঠে আছি। জুলাই আন্দোলনে অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর এমন হামলা মেনে নিতে পারেনি এনসিপি নেতাকর্মীরা। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে গাজীপুর জেলা ও মহানগর এনসিপি। রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি নেতাকর্মীরা। পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বাংলা মোটর থেকে শাহবাগ ঘুরে আবার বাংলা মোটর এসে শেষ হয়। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে হলপাড়া থেকে মিছিল বের করা হয়। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে হামলার তীব্র নিন্দা জানান তারা। নির্বাহী আদেশের মাধ্যমে অনতি বিলম্বে এই সন্ত্রাসী গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, কেউই আসলে নিরাপদ না। যেই গণ অভ্যুত্থানের বলে এই সরকার গঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের অন্যতম ম্যান্ডেট হলো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কেন তারা নিষিদ্ধ করছে না? আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, নির্বাচনে যদি তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, আর এরকম যদি হাসনাতের মতো মানুষের প্রতি, আমাদের ভাই বোনের প্রতি যদি এরকম ভাবে হামলা হয়, তাহলে এটা ভীষণ লজ্জাজনক। যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে হাসনাতের উপর হামলাকারীদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। প্রয়োজনে আমরা আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। সরকার ব্যর্থতার দায় নোক, সরকার বলুক তারা পারছে না। বাংলাদেশের জনগণ বিপ্লবীরা আবার একদিন ১ ঘন্টা মনোযোগ দিয়ে আওয়ামী লীগকে ধোলাই করলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।
নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কেও জড়াবে না বলে জানায় সিএসি। ময়মনসিংহে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। সভায় ময়মনসিংহ অঞ্চলের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা ও সকল উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। গ্যাজেটভুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরণ অনশন শুরু করেছেন 43তম বিসিএস এ বাদ পড়া ভুক্তভোগীরা। অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। তারা জানান, পুনরায় ভেরিফিকেশন শেষে গত জানুয়ারিতে চাকরিতে যোগদানের আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়, যাকে নতুন বাংলাদেশের চরম বৈষম্য বলছেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ম্যাজিস্ট্রেট, পুলিশ সহ বিভিন্ন পদে বিসিএস কর্মকর্তা হিসেবে চাকরি করার কথা ছিল তাদের, কিন্তু ভেরিফিকেশনের গ্যাঁড়াকলে গেজেট থেকে বাদ পড়ে যেতে হয়েছে আমরণ অনশনে। 43তম বিসিএসে সব পরীক্ষায় উত্তীর্ণ হলেও গেজেটভুক্ত করা হয়নি 227 জনকে। গত জানুয়ারিতে পুনরায় ভেরিফিকেশন করে দ্রুত নিয়োগের আশ্বাস দেন জনপ্রশাসন সচিব। এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। কিন্তু 4 মাসেও সে আশ্বাস বাস্তবায়ন হয়নি, ফলে চরম হতাশায় চাকরি প্রার্থীরা 29 এপ্রিল থেকে বসেছেন আমরণ অনশনে। আমার মা ক্যান্সার পেশেন্ট, তাকে রেখে আমি এখানে আসছি। এই জীবন আর ভালো লাগে না, কষ্ট। আমার যদি কোনো অপরাধ থাকতো তাহলে আমি প্রথম গেজেটেড হইতাম না। যেহেতু গেজেটেড হলাম, 1.5 মাসে কি এমন অপরাধ করলাম যার কারণে দ্বিতীয় গেজেট থেকে আমাকে বাদ দেওয়া হলো। 24-এর আন্দোলনে বলেন, 18 আন্দোলনে সরাসরি সম্পৃক্ত, সেখানে আমাদের সাথে এরকম বৈষম্য, এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং প্রথম বৈষম্যের যেন শিকার আমরাই। মানুষ মনে করতেছে কি ক্রিমিনাল যে এদেরকে বাদ দিয়েছে, মুখ দেখানোর মতো অবস্থানে। আমরা যে কি মানবেতর জীবনযাপন করতেছি। সেই সামারিটি সাইনের জন্য প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে পাঠানো হয়েছে, কিন্তু মানে ঠিক কি কারণে প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে সেটি আর সাইন হয়ে আসে না। প্রতি সপ্তাহেই খালি শুনি যে এই সপ্তাহে গ্যাজেট হবে, রবিবার শুরু হয় আশা নিয়ে, বৃহস্পতিবার শেষ হয় হতাশা নিয়ে। আওয়ামী লীগ সরকারের সময়ও বিভিন্ন অজুহাতে বিসিএস সহ নানা চাকরিতে বাদ দেয়া হতো অনেককে। এখনও সেই ধারাকে অপ্রত্যাশিত বলছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কেন আপনি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার মেধার স্বাক্ষর রেখে আপনি বঞ্চিত হবেন? এই মেধার জন্যই তো এই বড় একটা লড়াই হয়েছে। আমরা রাষ্ট্রকে, সরকারকে আমরা পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই। এ বিষয়ে কথা বলতে জনপ্রশাসন সচিবকে পাওয়া যায়নি, ফোনও রিসিভ করেননি তিনি। কথা বলতে রাজি হননি নবনিয়োগ শাখার কেউ। গেজেটভুক্ত না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভারত হামলা চালালে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন। অপরদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে। অন্যদিকে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে রাতে পাঞ্জাবে ব্ল্যাক আউটের মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রুদ্ধদ্বার বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় 2 দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান উভয় দেশই যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গেছে। শত্রুকে ঘায়েল করতে সমরসজ্জায় ব্যস্ত চিরশত্রু 2 দেশ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রোববার এক অনুষ্ঠানে ভারতের উপরে যারা কুনজর দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। दूसरी तरफ हमारे संत जीवन भूमि में लड़ते हैं। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবাসী যা চান তা অবশ্যই ঘটবে। যারা ভারতের উপর খারাপ নজর দিয়েছে, সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করে তাদের একটি উপযুক্ত জবাব দেয়া হবে। आंख उठाने वालों को मुंहतोड़ जवाब।
এ পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলেছে রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খালিদ জামি। রুশ সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারত যদি হামলা চালায় তাহলে প্রয়োজনে প্রচলিত অস্ত্রের বাইরে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। ভারত দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি দিয়ে উত্তেজনা উস্কে দিচ্ছে। যুদ্ধ বাঁধলে পাকিস্তানের তুলনায় ভারতের সংখ্যাগত শক্তির কোনো মূল্য থাকবে না। পাকিস্তান যুদ্ধে তার পূর্ণ শক্তি প্রদর্শন করবে। প্রয়োজনে প্রচলিত এবং পারমাণবিক দুই অস্ত্রই ব্যবহার করা হবে। এদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে রাতে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস ও আশপাশের এলাকায় ব্ল্যাকআউটের মহড়া চালিয়েছে ভারত। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস এলাকায় স্থানীয় সময় রাত 9টা থেকে 9:30 পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই মহড়া চালানো হয়। लाइट पूरी तरह ऑफ की गई, तुम देख रहे हो कोई भी व्हीकल हो जाने जा रहा जिदी लाइट जगदे हुए। এদিকে যুদ্ধ উত্তেজনার মধ্যেও জীবন থেমে নেই কাশ্মীর উপত্যকার মানুষের। যুদ্ধের আশঙ্কা মাথায় নিয়ে চলছে অনুষ্ঠান, হচ্ছে বিয়ে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নীলম ভ্যালির আশকট গ্রামের রাবেয়া বিবি ও চৌধুরী জুনায়েদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সন্ত্রাসী হামলা নয়, যুদ্ধ নয়, মানুষের জীবন আনন্দে পূর্ণ হয়ে উঠুক, সাধারণ মানুষের এটুকুই প্রত্যাশা। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।